Hello everyone, welcome back my channel All Knowledge Point. All Knowledge Point-এ আপনাদেরকে স্বাগত। আমরা যে আপকামিং যে WBSLST রয়েছে তার শিক্ষা বিজ্ঞান বিষয়ে প্রস্তুতি নিচ্ছি। সেই জন্য আমাদের বিভিন্ন ধরনের কিন্তু সেশন আমাদের এই চ্যানেলে রয়েছে। আপনারা জানেন যে আমাদের কিছু ইউনিট ওয়াইজ কিন্তু আমরা প্রশ্ন প্র্যাকটিস করছিলাম। তার সাথে সাথে আমরা টোটাল 10টা ইউনিটকে কভার করেও MCQ প্র্যাকটিস রয়েছে, সেই ভিডিও রয়েছে টোটাল 15টা। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আজকে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন যে বিভিন্ন ধরনের কিন্তু পরীক্ষা রিলেটেড ভিডিও কিন্তু আমাদের আপলোড করা আছে, যেগুলো আপনাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। আমাদের যে ইউনিট ওয়াইজ MCQ সিরিজ চলছিল সেটার হচ্ছে আজকে হচ্ছে ইউনিট 2। আমাদের যে ইউনিট 2টা রয়েছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে থাকে। সেই জন্য এই যে বিষয়টা রয়েছে কিন্তু প্রশ্নগুলো আমি বাছাই করা প্রশ্নগুলো রেখেছি, শুধুমাত্র অতিরিক্ত প্রশ্ন দিয়ে ভিডিওটাকে লেন্দি করার মানে ইন্টেনশন আমার নেই। শুধুমাত্র বাছাই করা প্রশ্নগুলোই রয়েছে যেগুলো বিভিন্ন ধরনের পরীক্ষায়, বিশেষ করে সেট পরীক্ষাতে, নেট পরীক্ষাতে, তারপরে হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের যে PGT পরীক্ষাগুলো হয়, SSB হয় বিভিন্ন রাজ্যের এডুকেশন সাবজেক্ট রিলেটেড, সেই জাতীয় কিন্তু বাছাই করা প্রশ্ন কিন্তু 50টা বাছাই করা প্রশ্ন শুধুমাত্র এখানে MCQ আকারে রয়েছে। এবং তার সাথে সাথে যে আমাদের অপশানগুলো রয়েছে সেগুলোকেও আমি একটু আপনাদের ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের মানে প্রশ্ন সংখ্যা হয়তো 50টা থাকবে কিন্তু আপনাদের ধারণা কিন্তু অনেক বিষয়ে কিন্তু তৈরি হবে। এটাই রয়েছে মূলত আজকের এই ভিডিওতে। টোটাল আপনাদের 50টা MCQ প্রশ্ন থাকবে। এই যে প্রশ্নগুলো শুধুমাত্র যে এখানে রিলেটেড হেল্প হবে মানে আমাদের SLSTর জন্য তা না, তাছাড়া আমাদের কিছুদিন পরই PSCর অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য পরীক্ষা হবে, তাছাড়া হচ্ছে PSC স্কুল SI হবে। এই পরীক্ষাগুলোর জন্যও কিন্তু আবার WB সেট রয়েছে ডিসেম্বরে। সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে এই সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এটা হচ্ছে এডুকেশনের একটা বেস, এই যে ইউনিটটা, সেই জন্য এই ইউনিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, পরীক্ষামূলক মনোবিদ্যার জনককে? পরীক্ষামূলক মনোবিদ্যার জনককে, এক্সপেরিমেন্টাল সাইকোলজি, এই যে পরীক্ষামূলক মনোবিদ্যা বলছি, এর জনক কাকে বলা হয়? অপশান এ সিগমুন্ড ফ্রয়েড, অপশান বি উইলিয়াম উন্ড, অপশান সি উইলিয়াম জেমস, অপশান ডি JB ওয়াটসন বা জন বি ওয়াটসন যেটাকে বলছি। তাহলে আমাদের পরীক্ষামূলক বা এক্সপেরিমেন্টাল সাইকোলজির ফাদার বলা হচ্ছে, আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি উইলিয়াম মুন্ড। উইলিয়াম মুন্ডকে হচ্ছে পরীক্ষামূলক মনোবিদ্যার জনক বলা হয়। তাছাড়া আমরা জানি যে উইলিয়াম মুন্ড হচ্ছে প্রথম ল্যাবরেটরি স্থাপন করেছিলেন 1879 সালে। প্রথম জার্মানি লাইপিজ শহরে এই সাইকোলজির প্রথম ল্যাব কিন্তু এই উইলিয়াম মুন্ড কিন্তু এই স্থাপন করেছিলেন জার্মানির লাইপিজ শহরে 1879 সালে। পরবর্তী প্রশ্ন, এবিলিটিজ অফ ম্যান এই গ্রন্থের লেখককে? এটা একটা খুবই জনপ্রিয় গ্রন্থ এবং বিভিন্ন পরীক্ষাতে কিন্তু রয়েছে, প্রচুর রিপিট হয়েছে এই প্রশ্নটা। এবিলিটিজ অফ ম্যান এই গ্রন্থের লেখককে? এই গ্রন্থের লেখক অপশান এ সিগমুন্ড ফ্রয়েড, অপশান বি থর্নডাইক, অপশান সি স্পিয়ারম্যান, অপশান ডি JB ওয়াটসন। তাহলে আমাদের এবিলিটিজ অফ ম্যান এই যে গ্রন্থটা, এই গ্রন্থটা লিখেছেন আমাদের অ্যান্সার অপশান সি স্পিয়ারম্যান। স্পিয়ারম্যান হচ্ছে এবিলিটিজ অফ ম্যান এই যে গ্রন্থ, এই গ্রন্থে তিনি তার 2 ফ্যাক্টর থিওরিটা দিয়েছেন। আপনারা জানেন যে আমাদের বুদ্ধিকে 2টো ফ্যাক্টরে নিয়ে ভাগ করেছিলেন, একটা হচ্ছে S ফ্যাক্টর আর একটা হচ্ছে G ফ্যাক্টর। G ফ্যাক্টর যেটা আছে সেটা হচ্ছে জেনারেল ফ্যাক্টর এবং S ফ্যাক্টর যেটা আছে সেটা হচ্ছে স্পেসিফিক এবিলিটির জন্য যেই ফ্যাক্টরটা নাম দিয়েছিলেন উনি হচ্ছেন S ফ্যাক্টর। তাহলে আমাদের যে ইন্টেলিজেন্সের 2 ফ্যাক্টর থিওরি কিন্তু দিয়েছিলেন স্পিয়ারম্যান। কোথায় দিয়েছিলেন? এই প্রথম এবিলিটিজ অফ ম্যান নামক এই গ্রন্থে প্রথম পাবলিশ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, অফিসের বসের রাগ আপনি স্ত্রীকে দেখাচ্ছেন, মানে অফিসে বসের প্রতি কোনো রাগ হয়েছে সেটা আপনি বাড়িতে ফিরে আপনার স্ত্রীকে দেখাচ্ছেন, বা এটা কোন ধরনের ডিফেন্স মেকানিজম? অপশান এ রিগ্রেশন, অপশান বি প্রজেকশন, অপশান সি সাবলিমেশন, অপশান ডি ডিসপ্লেসমেন্ট। তাহলে আমাদের দেখে নিই অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান ডি ডিসপ্লেসমেন্ট। অফিসের বসের রাগ আপনি স্ত্রীকে দেখাচ্ছেন, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে এমন একটা ডিফেন্স মেকানিজম যেখানে আপনার অ্যাঙ্গার হোক বা অন্য কোনো কিছু যেটা আপনার ক্ষতি করতে পারে সেই মুহূর্তে, সেটা আপনি কোনো সেফ জায়গাতে ট্রান্সফার করছেন, সেটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। সাবলিমেশন হচ্ছে যে আমরা উদাহরণ দিতে পারি যে ওই প্রচণ্ড যে জেদি বা যে রাগী, তার রাগটা একটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল জায়গায় যখন আমি ট্রান্সফার করছি, যেমন সে বক্সিং খেলছে কিংবা সে রেসলিং করছে কিংবা সে কারোর প্রচণ্ড রাগ রয়েছে, সে মিলিটারি যুদ্ধক্ষেত্রে সেটাকে ইউজ করা হচ্ছে, কিংবা কেউ হয়তো
আমাদের হ্যাকিং শিখেছে, হ্যাকিং নর্মালটা সেটা সাধারণ অর্থে খারাপ, কিন্তু আপনি সরকারের হয়ে যখন কাজ করে দিচ্ছেন তখন আপনি একটা বড় সরকারের হয়ে তখন আপনি সমাজের জন্য ভালো কাজ করে দিচ্ছেন। এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের সাবলিমেশনের উদাহরণ বলতে পারি। প্রজেকশন মানে হচ্ছে একের দোষ হচ্ছে অন্যের উপরে দোষারোপ করা। এটা আমরা মূলত যারা ভাই বোনরা রয়েছে তারা ভালো করে আর কি, বেশিরভাগ যে একে অপরের উপর দোষারোপ করে। রিগ্রেশন মানে হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া, আমি যে স্টেজে আছি তার পূর্বে ফিরে যাওয়া হচ্ছে আমাদের রিগ্রেশন। নেক্সট, অ্যাকর্ডিং টু কার্ল রজার্স, সেলফ ইজ দ্য কি টু। অ্যাকর্ডিং টু কার্ল রজার্সের মতে সেলফ এখানে কার সাথে রিলেটেড? অপশন এ গাইডেন্স, অপশন বি কাউন্সেলিং, অপশন সি ম্যাল অ্যাডজাস্টমেন্ট, অপশন ডি থেরাপি। আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে অপশন বি কাউন্সেলিং। সেলফ যেই কথাটা, এটা হচ্ছে কাউন্সেলিংয়ের সাথে যুক্ত। আমরা জানি যে হচ্ছে কার্ল রজার্সকে হচ্ছে আমাদের ক্লায়েন্ট সেন্টার্ড, আমাদের যে কাউন্সেলিং রয়েছে তার জনক বলা হয় কার্ল রজার্সকে, যেটা ক্লায়েন্ট সেন্টার্ড বলছি আর কি। পরবর্তী প্রশ্ন, ওয়াটসনের মতে সদ্যজাতক শিশুদের মধ্যে যে আবেগগুলি দেখা যায় সেগুলি কি? মানে ওয়াটসনের মতে একটা সদ্যজাত শিশুর মধ্যে সাধারণত যে ইমোশনগুলো দেখা যায় সাধারণভাবে, সেগুলো কোনগুলো? অপশান এ ঘৃণা, ভালোবাসা, ভয়, অপশান বি রাগ, ভয়, আনন্দ, অপশান সি রাগ, ভয়, ভালোবাসা, অপশান ডি নান অফ দিস। অ্যান্সারটা দেখে নিই। তাহলে অ্যান্সারটা হচ্ছে অপশান সি রাগ, ভয়, ভালোবাসা। তাহলে হচ্ছে আমাদের ফিয়ার, অ্যাঙ্গার এবং লাভ, এই তিনটে হচ্ছে ওয়াটসনের মতে হচ্ছে আমাদের নর্মাল বা সাধারণ আবেগ, যেটা শিশুদের মধ্যে প্রাথমিক অবস্থায় থাকে। পরবর্তী প্রশ্ন, ব্যান্ডেল হাইপোথিসিস মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গিতে বিশেষভাবে উল্লেখিত আছে? ব্যান্ডেল হাইপোথিসিস মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গিতে বিশেষভাবে উল্লেখিত আছে? অপশান এ আচরণবাদ, অপশান বি মানবতাবাদ, অপশান সি সমগ্রতাবাদ, অপশান ডি জ্ঞানমূলক মনস্তত্ত্ব। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান এ আচরণবাদ। ব্যান্ডেল হাইপোথিসিস এই কথাটা হচ্ছে আচরণবাদের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, কাইমোগ্রাফ কোন শিখন তত্ত্বে ব্যবহার করা হয়েছিল? কাইমোগ্রাফ যে শিখন তত্ত্ব, আমাদের শিখন যে লার্নিং যে থিওরিগুলো রয়েছে, সেই লার্নিং থিওরিতে কাইমোগ্রাফ কোন শিখন তত্ত্বে ব্যবহার করা হয়েছিল? অপশান এ ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপশান বি অপারেন্ট কন্ডিশনিং, অপশান সি ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং অ্যান্ড অপশান ডি ইনসাইটফুল লার্নিং। তাহলে কাইমোগ্রাফ ব্যবহৃত হয়েছিল আমাদের অপশান এ ক্লাসিক্যাল কন্ডিশনিং। ক্লাসিক্যাল কন্ডিশন যে প্রাচীন অনুবর্তন যেটা আইভান প্যাভলভ দিয়েছিলেন, সেই কন্ডিশনের ক্ষেত্রে এই কাইমোগ্রাফ ব্যবহার করা হয়েছিল। কাইমোগ্রাফ হচ্ছে ওই মানে যে কুকুরটাকে নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন, এক্সপেরিমেন্টটা করেছিলেন, সেখানে ওই মানে লালাক্ষরণ কতটা হচ্ছে তার পরিমাপ করার জন্য তিনি কাইমোগ্রাফ ব্যবহার করেছিলেন। নেক্সট, ওয়ার্কিং মেমোরি কোন মেমোরিকে বলা হয়? ওয়ার্কিং মেমোরি কোন মেমোরিকে বলা হয়? নিম্নলিখিত কোন মেমোরিগুলোকে ওয়ার্কিং মেমোরি বলি? কার্যকরী স্মৃতি, অপশান এ এসটিএম, অপশান বি এলটিএম, অপশান সি এপিসোডিক মেমোরি, অপশান ডি নান অফ দিস। ওয়ার্কিং মেমোরি বা কার্যকরী স্মৃতি বলতে বোঝায় অপশান এ এসটিএম বা শর্ট টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরিকে হচ্ছে ওয়ার্কিং মেমোরি বলে থাকি। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ব্যক্তিত্বে পেন থিওরি কে দিয়েছেন? ব্যক্তিত্বে পেন থিওরি কে দিয়েছেন? অপশান এ আলপোর্ট, অপশান বি ক্যাটেল, অপশান সি আইজ্যাঙ্ক, অপশান ডি কোনোটিই নয়, এদের মধ্যে কোনোটিই নয়। ব্যক্তিত্বের তাহলে পেন থিওরি, যেটা পার্সোনালিটির পেন থিওরি বলছি, সেটা দিয়েছেন অপশান সি আইজ্যাঙ্ক। আইজ্যাঙ্ক হচ্ছে ব্যক্তিত্বের পেন থিওরি দিয়েছেন, যেটা পেন হচ্ছে প্রত্যেকটা ওই তিন প্রকার ব্যক্তির কথা বলেছিলেন এবং তাদের প্রথম অক্ষর দিয়ে করেছেন, সাইকোসিস, নিউরোসিস এবং এক্সট্রাভার্সিজম। এইগুলোকে আমাদের একত্রে প্রথম অক্ষর দিয়ে বলা হচ্ছে পেন থিওরি, যেটা আমাদের দিয়েছিলেন আইজ্যাঙ্ক। পরবর্তী প্রশ্ন, শিখনের প্রথম পর্যায় হলো, শিখনের লার্নিংয়ের অনেকগুলো ধাপ রয়েছে আপনারা জানেন, সেই লার্নিংয়ের প্রথম স্টেপ কোনটা? অপশান এ ধারণা, অপশান বি পুনরুত্থাপন, অপশান সি পুনরুদ্বেগ, অপশান ডি জ্ঞান অর্জন। তাহলে শিখন বা লার্নিংয়ের ফার্স্ট স্টেজ হচ্ছে আমাদের অপশান ডি জ্ঞান অর্জন। প্রথমে আমাদেরকে শিখন হতে গেলে কি করতে হবে? প্রথমে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তারপরে স্টেজ হচ্ছে আমাদের ধারণা বা রিটেনশন, এবং তার পরবর্তী স্টেজ হচ্ছে আমাদের পুনরুত্থাপন, যেটা আবার দুভাগে বিভক্ত, একটা হচ্ছে রিকল আর একটা হচ্ছে রেকগনিশন। তাহলে আমাদের প্রথম স্টেজ হচ্ছে শিখনের প্রথম পর্যায় হচ্ছে ধারণা। পরবর্তী প্রশ্ন, হু ইজ কনসিডার দ্য পায়োনিয়ার অফ ট্রেট থিওরি অফ পার্সোনালিটি? ট্রেট থিওরি অফ পার্সোনালিটি মানে ব্যক্তিত্বের যে ট্রেট থিওরিগুলো রয়েছে, সংলক্ষণ থিওরিগুলো রয়েছে, তাদের মধ্যে পায়োনিয়ার কাকে বলা হচ্ছে বা ফাদার কাকে বলা হচ্ছে বা প্রথমে কে দিয়েছিলেন আর কি? অপশান এ কার্ল জাং, অপশান বি আইজ্যাঙ্ক, অপশান সি আলপোর্ট, অপশান ডি ম্যাসলো। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান সি আলপোর্ট। আলপোর্ট হচ্ছে এই ট্রেট থিওরির পায়োনিয়ার বলা যেতে পারেন। পরবর্তী প্রশ্ন,
অবজারভেশনাল লার্নিংয়ের ধারণা কে দিয়েছিলেন? অবজারভেশনাল লার্নিংয়ের ধারণা কে দিয়েছেন? অপশান এ টলম্যান, অপশান বি থর্নডাইক, অপশান সি কোহলার, অপশান ডি বান্দুরা। তাহলে অবজারভেশন যে লার্নিংটা বলছি, এই যে ধারণাটা দিয়েছেন এটা হচ্ছে অপশান ডি বান্দুরা। বান্দুরা হচ্ছে এই অবজারভেশনাল লার্নিংয়ের ধারণা দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, সেলফ থিওরি কে প্রবর্তন করেন? সেলফ থিওরির প্রবর্তক কে বা কে প্রবর্তন করেন? অপশান এ কার্ল রজার্স, অপশান বি ইজি উইলিয়ামসন, অপশান সি থর্ন, অপশান ডি ফ্রয়েড। তাহলে সেলফ থিওরি দিয়েছিলেন বা প্রবর্তক হচ্ছিলেন অপশান এ কার্ল রজার্স। কার্ল রজার্স হচ্ছে সেলফ থিওরি দিয়েছিলেন, পার্সোনালিটির সেলফ থিওরি হচ্ছে কার্ল রজার্স দিয়েছিলেন। নেক্সট, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন? কেলাসিত বুদ্ধি বা ক্রিস্টালাইজ এডুকেশন, ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স। ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স কথাটির প্রবক্তা হলেন অপশান এ গার্ডনার, অপশান বি ক্যাটেল, অপশান সি ভার্নন, অপশান ডি কোনোটিই নয়। তাহলে কেলাসিত বুদ্ধি বা মানে আমাদের যে ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স, এই কথাটার প্রবক্তা হলেন অপশান বি ক্যাটেল। ক্যাটেল হচ্ছে এই কেলাসিত বুদ্ধি এবং ফ্লুইড ইন্টেলিজেন্স বা তরল বুদ্ধি, এই ধারণাটা কিন্তু ক্যাটেল দিয়েছিলেন, আরবি ক্যাটেল। পরবর্তী প্রশ্ন, পিয়াজেট বিলিভ কগনিটিভ ডেভেলপমেন্ট অকার্স থ্রু হুইচ টু কি প্রসেস? মানে পিয়াজের মতে যে কগনিটিভ ডেভেলপমেন্ট হয় এই কোন দুটো প্রসেসের মাধ্যমে? অপশান এ মোটিভেশন অ্যান্ড রিএনফোর্সমেন্ট, অপশান বি হ্যাবিচুয়েশন অ্যান্ড কন্ডিশন, অপশান সি অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন, অপশান ডি অবজারভেশন অ্যান্ড ইমিটেশন। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান সি অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। এই প্রক্রিয়া দুটোর মাধ্যমে পিয়াজের মতে, অ্যাকর্ডিং টু পিয়াজে, তার মতে হচ্ছে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট কিন্তু হয়ে থাকে, অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। যেটা অ্যাসিমিলেশনটা কি বলছে? অ্যাসিমিলেশন হচ্ছে নতুন ইনফরমেশন আমাদের ফিটিং হয়, মানে নতুন ইনফরমেশন কিন্তু যুক্ত হয় কিন্তু স্ট্রাকচার অফ কিমা কিন্তু আনচেঞ্জ থাকে। অ্যাকোমোডেশনে কিন্তু নতুন ইনফরমেশন যুক্ত হয়, তার সাথে সাথে আমাদের যে স্কিমাটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন ঘটে। তাহলে স্কিমার চেঞ্জটা হচ্ছে কিন্তু অ্যাকোমোডেশনে। আর অ্যাসিমিলেশনে হচ্ছে সেখানে কিছু নিউ ইনফরমেশন হয়তো অ্যাড হচ্ছে কিন্তু স্কিমাটা, স্ট্রাকচার অফ স্কিমা সেটা আনচেঞ্জ থাকছে। এটাই ছিল অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন অ্যাকর্ডিং টু জিন পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্ট। নেক্সট প্রশ্ন, অ্যাকর্ডিং টু ভাইগটস্কি লার্নিং অকার্স প্রাইমারিলি থ্রু। ভাইগটস্কির মতে লার্নিং কিসের মাধ্যমে হয়ে থাকে? অপশান এ ট্রায়াল অ্যান্ড এরর, অপশান বি রিএনফোর্সমেন্ট, অপশান সি সোশ্যাল ইন্টারাকশন, অপশান ডি কন্ডিশনিং। অ্যাকর্ডিং টু ভাইগটস্কি লার্নিং থ্রু অকার্স, যেটা হচ্ছে আমাদের অপশান সি সোশ্যাল ইন্টারাকশন। ভাইগটস্কির মতে হচ্ছে সোশ্যাল ইন্টারাকশনের দ্বারা কিন্তু এই লার্নিং হয়ে থাকে। এই ট্রায়াল অ্যান্ড এরর এই থিওরিটা দিয়েছিলেন হচ্ছেন থর্নডাইক। তিনি বলেছেন যে ট্রাই এবং এরর যত আমরা ট্রাই করবো আমরা এররটা তত রিডিউস হবে। তিনি হচ্ছে এসআরের বন্ডটা দিয়েছিলেন আর কি, তার মাধ্যমে শিখনটা হবে। রিএনফোর্সমেন্টের ফলে মূলত হচ্ছে আমাদের অপারেন্ট কন্ডিশনিংটা, রিএনফোর্সমেন্টের দ্বারা কন্ডিশনিংটা ছিল আমাদের প্রাচীন অনুবর্তনের মধ্যে একটা ছিল ক্লাসিক্যাল কন্ডিশনিং, সেখানে হচ্ছে আইভান প্যাভলভ কিন্তু দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, দ্য টু ফ্যাক্টর থিওরি সাপোর্টস হুইচ অফ দ্য ফলোয়িং ভিউজ অ্যাবাউট ইন্টেলিজেন্স? এটার টু ফ্যাক্টর থিওরি কোনটাকে সাপোর্ট করছে এই ইন্টেলিজেন্স সম্পর্কে? ইন্টেলিজেন্স ইজ ইন্টারলি সোশ্যাল, ইন্টেলিজেন্স ইজ বেসড অন মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টরস, অপশান সি ইন্টেলিজেন্স ইনক্লুডস বোথ জেনারেল অ্যান্ড স্পেসিফিক কম্পোনেন্টস, অপশান ডি ইন্টেলিজেন্স ক্যান নট বি মেজার। তাহলে সঠিক অ্যান্সারটা দেখে নিই, সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান সি ইন্টেলিজেন্স ইনক্লুডস বোথ জেনারেল অ্যান্ড স্পেসিফিক কম্পোনেন্টস অ্যাকর্ডিং টু স্পিয়ারম্যান টু ফ্যাক্টর থিওরি। দুটি বলেছেন, একটা হচ্ছে জেনারেল ফ্যাক্টর, একটা হচ্ছে এস ফ্যাক্টর। পরবর্তী প্রশ্ন, হু ইজ কল্ড দ্য ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি? দ্য ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি কাকে বলা হয়? মানে হচ্ছে শিক্ষাশ্রয়ী মনোবিদ্যার জনক কাকে বলা হয়? অপশান এ প্যাভলভ, অপশান বি অ্যারিস্টোটাল, অপশান সি থর্নডাইক, অপশান ডি জেবি ওয়াটসন। তাহলে এডুকেশনাল সাইকোলজি বা শিক্ষাশ্রয়ী মনোবিদ্যার জনক বলা হচ্ছে অপশান সি থর্নডাইক। ইএল থর্নডাইককে হচ্ছে এডুকেশনাল সাইকোলজির জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, দ্য কনসেপ্ট অফ ইমোশনাল কোশেন্স ইজ মেনলি রিলেটেড টু, মানে ইকিউ যেটাকে বলছি ইমোশনাল কোশেন্স, এই যে এইটা কে দিয়েছেন আর কি, কার সাথে রিলেটেড? অপশান এ থর্নডাইক, অপশান বি গার্ডনার, অপশান সি ড্যানিয়েল গোলেম্যান, অপশান ডি স্পিয়ারম্যান। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা দেখে নিই, যে কনসেপ্ট অফ ইমোশনাল কোশেন্স এইটার যে প্রথম দিয়েছিলেন তিনি হচ্ছেন অপশান সি ড্যানিয়েল গোলেম্যান। ড্যানিয়েল গোলেম্যান হচ্ছে এই ইমোশনাল কোশেন্স হচ্ছে এই ধারণাটা দিয়েছেন।
গার্ডনার দিয়েছিলেন আপনারা জানেন মাল্টিপল ইন্টেলিজেন্সি ছিল, থর্নডাইক হচ্ছে আমাদের মাল্টি ফ্যাক্টর থিওরি দিয়েছিলেন, এবং স্পিয়ারম্যান হচ্ছে 2 ফ্যাক্টর থিওরি দিয়েছিলেন। সবগুলোই কিন্তু ইন্টেলিজেন্সের থিওরি। পরবর্তী প্রশ্ন, দিবা স্বপ্ন সঙ্গতি বিধানের সমস্যা হিসাবে চিহ্নিত হয় মূলত কোন স্টেজে, মানে যেটাকে বলি ফ্যান্টাসি বা ডে ড্রিমিং। এই যে কথাটা, এটা একটা আমরা জানি এটা ডিফেন্স মেকানিজম একটা, এটা কোন সমস্যা মানে কোন সময় বেশি দেখা যায় আর কি? অপশন এ শৈশবে, অপশন বি বাল্যকালে, অপশন সি যৌবনকালে, অপশন ডি বয়ঃসন্ধিকালে। এটা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকালের আমাদের প্রথমের দিকেই এইটা হয় আর কি, মানে বয়ঃসন্ধিকাল পুরোটা জুড়েই থাকতে থাকে, মানে দিবাসঙ্গ বা আমরা যেটাকে ফ্যান্টাসি আমরা করি আর কি, সেটা অলিক কল্পনা, সেটা কিন্তু এই বয়ঃসন্ধিকালে বেশি দেখা যায়। পরবর্তী প্রশ্ন, কোন বয়সকালকে গ্যাং এজ বলা হয়? কোন বয়সকালকে গ্যাং এজ মানে দলবদ্ধভাবে থাকবে আর কি একসাথে, কোন সময়কালটাকে বলা হচ্ছে? অপশন এ কৈশোরকালকে, অপশন বি আরম্ভিক বাল্যকালকে, অপশন সি প্রান্তীয় বাল্যকালকে, অপশন ডি যৌবনকালকে। তাহলে গ্যাং এজ বা দলবদ্ধতার বয়স বলা হচ্ছে অপশন সি প্রান্তীয় বাল্যকালকে। প্রান্তীয় মানে বাল্যকালের পরবর্তী স্টেজটা হচ্ছে প্রান্তীয় বাল্যকাল, সেই স্টেজে কিন্তু এই গ্যাং এজটা ভালো দেখা যায়। পরবর্তী প্রশ্ন, বেঁটে, খাটো, মোটা, মাংসবহুল লক্ষণযুক্ত ব্যক্তিকে কি বলে? বেঁটে, খাটো, মোটা, মাংসবহুল লক্ষণযুক্ত ব্যক্তিকে কি বলে? অপশন এ অ্যাথলেটিক, অপশন বি অ্যাস্থেনিক, অপশন সি পিকনিক, অপশন ডি একটোমর্ফ। তাহলে যারা একটু তুলনামূলক একটু শর্ট সাইজের এবং যারা একটু মোটা এবং মাংস বহুল আর কি, তাদেরকে সেই সমস্ত ব্যক্তিদেরকে বলা হচ্ছে অপশন সি পিকনিক। পিকনিক টাইপের হচ্ছে এইরকম ব্যক্তিদেরকে কিন্তু পিকনিক বলা হয়। পরবর্তী প্রশ্ন, আঙুর ফল টক এটা কোন ধরনের অভিযোজন কৌশল? আঙুর ফল টক বা গ্র্যাপস আর শাওয়ার এটা কোন ধরনের অভিযোজন কৌশল বা ডিফেন্স মেকানিজম? অপশন এ প্রজেকশন, অপশন বি সাবলিমেশন, অপশন সি রিপ্রেশন, অপশন ডি র্যাশনালাইজেশন। তাহলে আঙুর ফল টক যেটাকে আমরা বলছি বাংলায় আঙুর ফল গ্র্যাপস আর শাওয়ার, এটা হচ্ছে কোন ধরনের ডিফেন্স মেকানিজম? এটা হচ্ছে অপশন ডি র্যাশনালাইজেশন। র্যাশনালাইজেশনটা কি? যে যুক্তি দেওয়া, কোনো কিছু পিছনে কোনো কিছু ঘটার পিছনে সেটাকে একটা যুক্তি সহকারে আমরা বর্ণনা করি, সেটা ইরেশনাল যুক্তিও কিন্তু হতে পারে, সেটা হচ্ছে র্যাশনালাইজেশন। সাবলিমেশনটা আমরা পড়েছি, প্রজেকশন আমরা পড়েছি আর কি। মূলত এটা হচ্ছে আঙুর ফল টক, এটা হচ্ছে তাহলে আমাদের র্যাশনালাইজেশন। পরবর্তী প্রশ্ন, SQ4R কৌশলটি প্রথম কে ব্যবহার করেন? SQ4R এই যে কৌশলটা, এই কৌশলটা প্রথম কে ব্যবহার করেন? এটা হচ্ছে স্মৃতির একটা কৌশল, মানে আমরা এটা মনে রাখতে পারি আর কি, খুব এইভাবে করলে আমরা অনেক সময় মনে রাখতে পারি। কি? অপশন এ মর্গান, অপশন বি মোরে, অপশন সি থমাস, অপশন ডি থমাস অ্যান্ড রবিনসন। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি থমাস অ্যান্ড রবিনসন। এই উভয় ভদ্রলোক মিলেই হচ্ছে SQ4R এই যে ধারণাটা এটা দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ফাংশনাল অটোনমি অফ মোটিভস এই ধারণার প্রবক্তা কে? ফাংশনাল অটোনমি এটা হচ্ছে নেটের একটা ফেভারিট প্রশ্ন, নেটেতে একদম খুব রেগুলার এইটা হচ্ছে রিপিট হয়। ফাংশনাল অটোনমি অফ মোটিভস এই ধারণার প্রবক্তা কে? অপশন এ কোহলার, অপশন বি আলপোর্ট, অপশন সি কার্ল রজার্স, অপশন ডি জাং। তার সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন বি আলপোর্ট। আলপোর্ট হচ্ছে এই ফাংশনাল যে অটোনমি এই ধারণাটা কিন্তু দিয়েছিলেন আলপোর্ট। পরবর্তী প্রশ্ন, একটি শিশু চকলেট খাওয়ার জন্য তার মাকে বলল চকলেট, এটি ভাষার বিকাশের কোন পর্যায়? মানে তার মাকে পুরোটা বলতে পারছে না আর কি, যে আমাকে চকলেট দাও, শুধু বললো চকলেট, কিংবা আমাকে ক্যাডবেরি বা চকো, এরকম ধরনের অনেক সময় বলে বাচ্চারা, চকো মা চকো। এই যে এটা হচ্ছে কোন ধরনের ভাষার বিকাশের পর্যায় আর কি? অপশন এ কুইং, অপশন বি ব্যাবলিং, অপশন সি হলোফ্রেজ, অপশন ডি টেলিগ্রাফিক। আর সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে সি হলোফেজিক। হলোফেজিক স্টেজে হচ্ছে মূলত যে একটা ওয়ার্ডকে তারা বলতে পারে, পুরোটা মানে বাক্যটা পুরোটা বলতে পারে না, সেই বাক্যটাকে বোঝায় শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে বা একটা টার্ম দিয়ে, সেটাকে হচ্ছে হলোফেজিক স্টেজ। তারপরে টেলিগ্রাফিক স্টেজ মানে যখন স্টেজে আসে তখন কিন্তু পুরোপুরি ভাষার বিকাশ হয়ে যায় এবং পুরো ওয়ার্ড কিন্তু সে একসাথে বলতে পারে। পরবর্তী প্রশ্ন, মনোযোগের পরিমাপ মাপার যন্ত্রের নাম কি? মনোযোগ বা যেটাকে আমরা বলছি আমাদের অ্যাটেনশন, এই যে অ্যাটেনশনের যে মেজার করছি, সেই পরিমাপ করছি বা যন্ত্রের নাম কি? কোন যন্ত্রের সাহায্যে আমরা অ্যাটেনশনকে মেজার করতে পারি? অপশন এ টেলিস্কোপ, অপশন বি রেটিং স্কেল, অপশন সি লার্নিং কার্ভ, অপশন ডি টেচিস্টোস্কোপ।
তাহলে সঠিক অ্যান্সারটা দেখে নিই। আমাদের যে মনোযোগের পরিমাপ মাপার যন্ত্রের নাম কি? মনোযোগের পরিমাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে অপশন ডি, টেচিস্টোস্কোপ। এই টেচিস্টোস্কোপ যন্ত্রের সাহায্যে মনোযোগের কিন্তু পরিমাপ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম পেঁয়াজের জ্ঞানমূলক মানে প্রজ্ঞামূলক যেটা বলছি বিকাশ তত্ত্বের কোন স্তরের বৈশিষ্ট্য? অ্যানিমিজম যেটা বলছি সর্বপ্রাণবাদ, এটা কোন স্তরের বৈশিষ্ট্য? অপশন এ সেন্সরি মোটর স্টেজ, অপশন বি প্রি অপারেশনাল স্টেজ, অপশন সি কংক্রিট অপারেশনাল স্টেজ, অপশন ডি ফর্মাল অপারেশনাল স্টেজ। সর্বপ্রাণবাদ এটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশন বি, প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশন স্টেজে কিন্তু এই সর্বপ্রাণবাদটা কিন্তু ধারণাটা গড়ে ওঠে। মানে মানে নন লিভিং থিং এবং লিভিং থিংয়ের মধ্যে তারা পার্থক্য করতে পারে না, তারা মনে করে হচ্ছে সমস্ত বস্তুর মধ্যেই প্রাণ আছে। এই যে ধারণাটা, এটাই হচ্ছে অ্যানিমিজম অ্যাকর্ডিং টু জিন পিয়াজেট। পরবর্তী প্রশ্ন, হ্যালো এফেক্ট ধারণাটির প্রবর্তককে? হ্যালো এফেক্ট ধারণাটির প্রবর্তককে? অপশন এ প্যাভলভ, অপশন বি স্কিনার, অপশন সি ওয়াটসন, অপশন ডি থর্নডাইক। হ্যালো এফেক্ট এই যে ধারণাটা, এটা আমার ধারণাটা দিয়েছেন অপশন ডি থর্নডাইক। থর্নডাইক হচ্ছে এই হ্যালো এফেক্ট এই ধারণাটা প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মুক্ত অনুষঙ্গ বা ফ্রি অ্যাসোসিয়েশন ধারণাটি কার? এটা একটা পরীক্ষায় কিন্তু পড়েছিল, 2016 সালের এসএসসিতে কিন্তু পড়েছিল। মুক্ত অনুষঙ্গ বা ফ্রি অ্যাসোসিয়েশন ধারণাটি কার? অপশন এ কার্ল রজার্স, অপশন বি ফ্রয়েড, অপশন সি স্কিনার, অপশন ডি জাং। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন বি ফ্রয়েড। ফ্রয়েড হচ্ছে এই ফ্রি অ্যাসোসিয়েশন এই ধারণাটা কিন্তু এই ফ্রয়েড দিয়েছিলেন। তার সাইকো অ্যানালিটিক থিওরিতে কিন্তু প্রথম এই ফ্রি অ্যাসোসিয়েশন এই কথাটা কিন্তু উল্লেখ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, পেঁয়াজের মতে প্রতিক্রিয়া দ্বন্দ্বের অবসানে সাহায্য করে? পেঁয়াজের মতে প্রতিক্রিয়ার মধ্যে যে দ্বন্দ্ব হয় সেটার অবসানে কে সাহায্য করছে? অপশন এ অবজেক্ট পারমানেন্স, অপশন বি ইগোসেন্ট্রিজম, অপশন সি স্কিমা, অপশন ডি অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। পেঁয়াজের মতে তাহলে প্রতিক্রিয়ার দ্বন্দ্বের অবসানে সাহায্য করছে অবভিয়াসলি অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন, এটাই হবে আমাদের। অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে দ্বন্দ্বটা হচ্ছে সেটা আমাদের জ্ঞানটা সম্পর্কে একটা বিল্ড আপ হচ্ছে। স্কিমা হচ্ছে আমাদের তার জ্ঞানের এক ইউনিট, মানে জ্ঞানটা যখন নির্মাণ হচ্ছে তার এক একটা ইউনিটকে আমরা স্কিমা বলছি। আর অবজেক্ট পারমানেন্স হচ্ছে সেন্সারি মোটর স্টেজে দেখা যাচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে। আর ইগোসেন্ট্রিজম হচ্ছে প্রি অপারেশনাল স্টেজে কিন্তু দেখা যায়, বৈশিষ্ট্যটা দেখা যায়। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু পিয়াজেট। পরবর্তী প্রশ্ন, আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই এই উক্তিটি কে করেছিলেন? আই ওয়ান্ট টু সাইকোলাইজ এডুকেশন, এটা খুব পরীক্ষায় পড়ে। এই উক্তিটি কে করেছিলেন? অপশন এ রুসো, অপশন বি অরবিন্দ ঘোষ, অপশন সি পেস্তালাৎসি, অপশন ডি প্লেটো। তাহলে সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি পেস্তালাৎসি। পেস্তালাৎসি এই জনপ্রিয় উক্তিটি করেছিলেন আই ওয়ান্ট টু সাইকোলাইজ এডুকেশন, আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই। পরবর্তী প্রশ্ন, প্রকৃত সংলক্ষণ এবং ভ্রান্ত সংলক্ষণ এই দুই ভাগ কোন মনোবিদ ব্যক্তির সংলক্ষণগুলিকে ভাগ করেছেন? মানে এই মানে প্রকৃত সংলক্ষণ এবং ভ্রান্ত সংলক্ষণ ব্যক্তিত্বের মানে ভাগগুলোকে এটা কে কোন মনোবিজ্ঞানী কিন্তু করেছিলেন? অপশন এ মর্গান, অপশন বি লোইন, অপশন সি ফ্রয়েড, অপশন ডি বমগার্টেন। তাহলে প্রকৃত সংলক্ষণ এবং ভ্রান্ত সংলক্ষণ এই ধারণাটা দিয়েছেন অপশন ডি বমগার্টেন। বমগার্টেন হচ্ছে এই ধারণাটা দিয়েছিলেন প্রকৃত সংলক্ষণ এবং ভ্রান্ত সংলক্ষণ। নেক্সট, নতুন তথ্য বা জ্ঞান পূর্ব অভিজ্ঞতার সঙ্গে প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থপূর্ণ এবং বোধগম্য হয়ে ওঠে। একটু ভালো করে রিড করবেন যে নতুন তথ্য বা জ্ঞান পূর্ব অভিজ্ঞতার সঙ্গে প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থপূর্ণ এবং বোধগম্য হয়ে ওঠে কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বক্তব্য? অপশন এ আচরণবাদ, অপশন বি মানবতাবাদ, অপশন সি সমগ্রতাবাদ, অপশন ডি জ্ঞানমূলক মনস্তত্ত্ব। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন ডি জ্ঞানমূলক মনস্তত্ত্ব। মানে পুরনো যে তথ্য বা জ্ঞান রয়েছে তার সাথে সাথে নতুন প্রক্রিয়ার মাধ্যমে অর্থপূর্ণ এবং বোধগম্য হয়ে উঠছে কোনো একটা অভিজ্ঞতা বা জ্ঞান, সেটা হচ্ছে এই জ্ঞানমূলক তত্ত্বে কিন্তু এই কথাটা মানে আমরা বুঝতে পারি। নেক্সট, পরবর্তী প্রশ্ন, আচ্ছা এটা প্রশ্নটা হচ্ছে যে শিশুদের মলত্যাগ বা মল চেপে রাখার মাধ্যমে যৌন পরিতৃপ্তি পেতে চেষ্টা করে, এটা কোন পর্যায়ে? অপশন এ ওরাল স্টেজ, অপশন বি অ্যানাল স্টেজ, অপশন সি ফ্যালিক স্টেজ, অপশন ডি ল্যাটেন্সি স্টেজ। এটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে অপশন বি অ্যানাল স্টেজ। অ্যানাল স্টেজে এসে কিন্তু শিশুরা তাদের যে মলত্যাগটাকে মানে বিশেষ করে তারা মলটাকে চেপে রাখে আর কি, মূলত তার রাখার মাধ্যমে তার যৌন পরিতৃপ্তি
পেতে চেষ্টা করে অ্যাকর্ডিং টু ফ্রয়েড। এই যে স্টেজটা, এটা হচ্ছে আমরা অ্যানাল স্টেজ বলতে পারি। এই অ্যানাল স্টেজে এসে মানে শিশুরা এইভাবে কিন্তু তাদের যৌন পরিতৃপ্তি লাভ করে। পরবর্তী প্রশ্ন, যেসব সংলক্ষণ ব্যক্তির আচরণের আন্তরিক সংগঠনের ব্যাখ্যা দেয়, মানে এমন কোন কোন সংলক্ষণগুলো আর কি যেগুলো মানে ব্যক্তির আচরণের অভ্যন্তরীণ সংগঠনকে বলছে আর কি, ইন্টারনাল কাঠামোটাকে ব্যাখ্যা দিচ্ছে। অপশান এ গৌণ সংলক্ষণ, অপশান বি মূল সংলক্ষণ, অপশান সি ফিনোটাইপ, অপশান ডি জিনোটাইপ। তার সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান ডি জিনোটাইপ। যেসব হচ্ছে ব্যক্তির আচরণের আন্তরিক সংগঠনকে ব্যাখ্যা দিচ্ছে জিনোটাইপ সংলক্ষণ। নেক্সট, মনের কোন অংশটি সর্ববৃহৎ? আমরা জানি যে অ্যাকর্ডিং টু ফ্রয়েড উনি অনেকগুলো ভাগ করেছিলেন, মনের অনেকগুলো স্টেজ বলেছিলেন, বৃহৎ টপোলজিক্যাল ভাগগুলো বলেছিলেন আর কি মূলত। সেটার মধ্যে সবথেকে বৃহৎ কোনটা? অপশান এ চেতন মন, অপশান বি অবচেতন মন, অপশান সি প্রাক চেতন মন, না অপশান ডি সব অংশই সমান। তাহলে মনের সবথেকে বৃহৎ অংশ হচ্ছেন অ্যাকর্ডিং টু ফ্রয়েড সেটা হচ্ছে অপশান বি অবচেতন মন, যেটাকে আমরা বলি আনকনসিয়াস মাইন্ড। আনকনসিয়াস মাইন্ড হচ্ছে মনের সবথেকে বড় অংশ, সেটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড। তারপরে প্রাকচেতন, তারপর হচ্ছে একদম অল্প জুড়ে থাকে, সেটা হচ্ছে আমাদের চেতন মন। পরবর্তী প্রশ্ন, কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল হিসাবে অভিহিত করেছেন, কৈশোরকালকে স্ট্রম অ্যান্ড স্ট্রেস, এই যে কথাটা এটা কে বলেছিলেন প্রথম? অপশান এ এরিকসন, অপশান বি জোন্স, অপশান সি পিকুনাস, অপশান ডি স্ট্যানলি হল। তাহলে কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল হিসাবে অভিহিত করেছেন অপশান ডি স্ট্যানলি হল। স্ট্যানলি হল হচ্ছে এই উক্তিটি করেছিলেন যে কৈশোরকাল হচ্ছে ঝড়ঝঞ্ঝার কাল। পরবর্তী প্রশ্ন, শিশুর ভাষা বিকাশের ক্ষেত্রে টেলিগ্রাফিক স্পিচ কোন বয়সে দেখা যায়? শিশুর যে ভাষা বিকাশটা হয় তার মধ্যে টেলিগ্রাফিক স্পিচ কোন বয়সে দেখা যায়? 4 থেকে 8 মাস, অপশান বি 18 থেকে 24 মাস, অপশান সি 5 থেকে 10 মাস, অপশান ডি 12 থেকে 18 মাস। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান বি 18 থেকে 24 মাস, মানে হচ্ছে আমাদের প্রায় 1.5 বছর থেকে 2 বছরের আর কি ওই সময়টার মধ্যে টেলিগ্রাফিক স্পিচ কিন্তু দেখা যায়। নেক্সট, এটা হয়তো কোনো জায়গায় এদিক ওদিক হতে পারে, কিন্তু একটা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এরকম 18 থেকে 24 মাস আর কি, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকতে পারে, সেটাই আর কি। এটা অ্যাপ্রক্সিমেটলি কিছুটা আশপাশ কিন্তু হতেই পারে। এটা হচ্ছে টেলিগ্রাফিক স্পিচ কিন্তু দেখা যায়। পরবর্তী প্রশ্ন, বিমূর্ত চিন্তনের ক্ষমতা পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের কোন স্তরে গড়ে ওঠে? মানে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, এই যে পাওয়ারটা, এইটা কখন পেঁয়াজের অ্যাকর্ডিং টু পেঁয়াজের যে স্তরগুলো দিয়েছিলেন উনি, সেটার কোন স্তরে গড়ে ওঠে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং? অপশান এ সেন্সারি মোটর স্টেজ, অপশান বি প্রি অপারেশনাল স্টেজ, অপশান সি কংক্রিট অপারেশনাল স্টেজ, অপশান ডি ফর্মাল অপারেশনাল স্টেজ। তাহলে সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান ডি ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল যে অপারেশনাল স্টেজটা রয়েছে সেখানে হচ্ছে আমাদের এই প্রজ্ঞামূলক স্তরের যে বিমূর্ত চিন্তনের ক্ষমতা কিন্তু গড়ে ওঠে। আর একটা ইনফরমেশান যে আমাদের মূলত একটা অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন। সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু পিডিএফ, এই চ্যানেলের রিলেটেড বিভিন্ন ধরনের কিন্তু পিডিএফ এবং বিভিন্ন তথ্য সম্পর্কিত বিষয় কিন্তু সেখানে কিন্তু শেয়ার করা হয়ে থাকে। তাই আপনারা এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনেও রয়েছে, অথবা এই চ্যানেলের কিন্তু চ্যানেলটাতে ভিজিট করবেন, সেখানে দেখবেন টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা ওই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাবেন। বিভিন্ন ধরনের পিডিএফ কিন্তু এখানে আপনারা ফ্রিতে পাবেন। তার সাথে সাথে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমাদের এডুকেশন রিলেটেড হোক বা কেবিসি বা কন বানিকা করার প্রতি রিলেটেড হোক কিংবা আরও অন্যান্য বিষয় রিলেটেড সেইগুলোর সাথে নেট সেটের ব্যাপারে আর কি সমস্ত কিছুই কিন্তু আপনারা ওই অফিসিয়াল যে টেলিগ্রামটা রয়েছে অল নলেজ পয়েন্ট সেটাতে কিন্তু যুক্ত হয়ে যাবেন, যেটা হচ্ছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনেও থাকবে এবং চ্যানেলের হচ্ছে আমাদের লিঙ্কটা দেওয়া আছে, যেখান থেকে খুশি আপনারা ওই টেলিগ্রাম চ্যানেলটাতে কিন্তু জয়েন হয়ে যাবেন এবং বিভিন্ন তথ্যগুলো কিন্তু সবার আগে কিন্তু পেয়ে যাবেন। আমাদের ইউটিউবে অনেক সময় টেকনিক্যাল প্রবলেমের জন্য অনেক দেরি হয়, কিন্তু আপনারা টেলিগ্রামে কিন্তু খুব তাড়াতাড়ি সেই জিনিসটা অ্যাক্সেস করতে পারেন। আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই যে বাবার প্রতি মেয়ের আসক্তিকে কি বলা হয়? আমরা জানি যে আমাদের দুখানা কমপ্লেক্স রয়েছে, আরও অনেকগুলো রয়েছে আমাদের পরীক্ষা রিলেটেড দুটো, যে একটা হচ্ছে ইডি প্লাস, একটা হচ্ছে ওডি প্লাস, মানে একটা ইলেকট্রা প্লাস, একটা হচ্ছে ওডি প্লাস, এই দুটো কমপ্লেক্স আমরা দেখতে পাই। এই যে এটা বলছে যে বাবার প্রতি মেয়ের আসক্তিকে কি বলা হচ্ছে? অপশান এ ইডি প্লাস কমপ্লেক্স, অপশান বি ইলেকট্রা প্লাস কমপ্লেক্স, অপশান সি লিবিডো, অপশান ডি নান অফ দি। তাহলে এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান বি ইলেকট্রা প্লাস কমপ্লেক্স। ইলেকট্রা কমপ্লেক্সে কিন্তু মানে মেয়েদের
তার বাবার প্রতি আসক্তিটা থাকছে। আর ওডিপ্লাস যেটা কমপ্লেক্স সেটা হচ্ছে ছেলেদের তার মায়ের প্রতি যে আসক্তিটা, সেটাকে বলছি ওডিপ্লাস কমপ্লেক্স অ্যাকর্ডিং টু আমাদের ফ্রয়েড। নেক্সট, যে সকল ব্যক্তিরা আরামপ্রিয়, ভোজনবিলাসী এবং সামাজিক প্রকৃতির হয়ে থাকে তাদের ব্যক্তিত্বের প্রকৃতি হলো কোন টাইপের আর কি, যারা একটু খেতে পছন্দ করে, তারপর হচ্ছে যারা একটু আরামকে ভালোবাসে এবং সামাজিকও হয় আর কি। এটা হচ্ছে কোন প্রকার ব্যক্তিত্ব? অপশন এ মেসোমর্ফ, অপশন সি অ্যাক্টোমর্ফ, অপশন ডি এন্ডোমর্ফ, অপশন ডি হাইপোপ্লাস্টিক। এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন সি এন্ডোমর্ফ। এন্ডোমর্ফ নামক যে ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু এই যে আরামপ্রিয়, ভোজনবিলাসী, সামাজিক এই ধরনের কিন্তু ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে, সেটা হচ্ছে এন্ডোমর্ফ। পরবর্তী প্রশ্ন, স্পিয়ারম্যান তার মানসিক ক্ষমতার তত্ত্বটি কোন জার্নালে প্রকাশ করেন? স্পিয়ারম্যান তার যে মানসিক ক্ষমতা যেটা দিয়েছিলেন আর কি, তার যে ধারণাটা, সেটা কোন জার্নালে প্রকাশ করেছেন? অপশন এ ব্রিটিশ জার্নাল অফ সাইকোলজি, অপশন বি আমেরিকান জার্নাল অফ সাইকোলজি, অপশন সি সুইস জার্নাল অফ সাইকোলজি, অপশন ডি ইউরোপিয়ান জার্নাল অফ সাইকোলজি। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন বি আমেরিকান জার্নাল অফ সাইকোলজি। সেখানে হচ্ছে তার যে মানসিক ক্ষমতার তত্ত্বটা সেটা কিন্তু তুলে ধরেছিলেন আমেরিকান জার্নাল অফ সোশিওলজিতে। পরবর্তী প্রশ্ন, কোহলার, আমরা জানি যে কোহলারে ইনসাইটফুল লার্নিং দিয়েছিলেন। কোহলার যে শিম্পাঞ্জি নিয়ে পরীক্ষা করেছিলেন তার নাম কি? যে শিম্পাঞ্জিটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সেই শিম্পাঞ্জিটার কি নাম? সেটা একটা নাম ছিল। অপশন ই সুলোচন, অপশন বি মুলতান, অপশন সি সুলতান, অপশন ডি সুলামান। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে যে শিম্পাঞ্জি নিয়ে পরীক্ষা করেছিলেন তার নাম হচ্ছে অপশন সি সুলতান। কোহলার যে শিম্পাঞ্জিটা নিয়ে পরীক্ষা করেছিলেন তার ইনসাইটফুল লার্নিং, সেটা হচ্ছে এই সুলতান নামক শিম্পাঞ্জির ওপর পরীক্ষাটা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ফ্রয়েডের মতে আমাদের মূল্যবোধ একটা ড্যাশ রয়েছে, এর মধ্যে অন্তর্নিহিত থাকে। এই ড্যাশটাতে কি বসবে? অপশন এ ঈদ, অপশন বি ইগো, অপশন সি সুপার ইগো, অপশন ডি ডিফেন্স মেকানিজম। ফ্রয়েডের মতে যে মূল্যবোধ আমাদের এটার মাধ্যমে কোনটার মাধ্যমে আমাদের অন্তর্নিহিত থাকছে আর কি, ঈদ, ইগো, সুপার ইগো না ডিফেন্স মেকানিজম? তাহলে ফ্রয়েডের মতে যে মূল্যবোধ যে ব্যাপারটা বলছে এটা থাকবে সবসময় সুপার ইগো, অপশন সি সুপার ইগোতে কিন্তু এই মূল্যবোধটা অন্তর্নিহিত থাকে। পরবর্তী প্রশ্ন, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এটা কে বলেছেন? বুদ্ধি হলো লার্নিং, আমাদের যে ইন্টেলিজেন্স ইজ লার্নিং এবিলিটি, এই যে কথাটা কে বলেছেন? অপশন এ মর্গ্যান, অপশন বি থর্নডাইক, অপশন সি স্কিনার, অপশন ডি বাকিংহাম। তাহলে বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এই ধারণাটা দিয়েছেন অপশন ডি বাকিংহাম। বাকিংহাম বলেছিলেন বুদ্ধি হলো শেখার ক্ষমতা। নেক্সট, কোন তত্ত্বটি সংযোজনবাদ নামে পরিচিত? কোন তত্ত্বটি সংযোজনবাদ নামে পরিচিত? অপশন এ ক্লাসিক্যাল কন্ডিশন, অপশন বি অপারেন্ট কন্ডিশন, অপশন সি ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং, অপশন ডি ইনসাইটফুল লার্নিং। তাহলে কোন তত্ত্বটি আমাদের সংযোজনবাদ নামে পরিচিত? এটা হচ্ছে অপশন সি ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং। ট্রায়াল অ্যান্ড এরর লার্নিংটা দিয়েছিলেন তাহলে থর্নডাইক, আর ক্লাসিক্যাল কন্ডিশনিং দিয়েছিলেন আমাদের আইভান প্যাভলভ, এবং অপারেন্ট যে কন্ডিশনিংটা সেই কন্ডিশনটা দিয়েছিল বিএফ স্কিনার, এবং ইনসাইটফুল লার্নিং দিয়েছিলেন কোহলার, কাফকা এবং ওয়ার্ডিমান। এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। পরবর্তী প্রশ্ন, প্রাচীন অনুবর্তন তত্ত্বকে বলা হয় অপশন এ টাইপ 1 শিখন, অপশন বি টাইপ 2 শিখন, অপশন সি টাইপ 3 শিখন, অপশন ডি টাইপ 4 শিখন। যে প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং বলছি এটাকে কি বলছি? এটা হচ্ছে অপশন এ টাইপ 1 শিখন। টাইপ 1 শিখন বলছি প্রাচীন অনুবর্তন তত্ত্বকে, আর টাইপ 2 শিখন বলছি যেটা হচ্ছে বিএফ স্কিনারের যে অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তন, সেটাকে আমরা টাইপ 2 শিখনও কিন্তু বলতে পারি। পরবর্তী প্রশ্ন, মানুষের বিকাশ হলো পরিমাণগত, অপশন এ পরিমাণগত, অপশন বি গুণগত, অপশন সি নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যায়, অপশন ডি পরিমাণগত এবং গুণগত। তাহলে বিকাশ বা ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট, অপশন সি নাকি অপশন ডি, সরি অপশন ডি পরিমাণগত এবং গুণগত দুটোই, পরিমাণগত এবং গুণগত, সেটাই হচ্ছে বিকাশ। আর যেটা নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে বৃদ্ধি। তুলনামূলক অনেক জিনিস কিন্তু বন্ধ হয়ে যায়। নেক্সট, জেডপিডি জোন অফ প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট, এই যে ধারণাটা এটা কে দিয়েছেন? জোন অফ প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট। অপশন এ কার্ল জাং, অপশন বি আইজ্যাঙ্ক, অপশন সি ভাইগটস্কি, অপশন ডি ম্যাসলো। জেডপিডি বা জোন অফ প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট, এই যে ধারণাটা, এই ধারণাটা দিয়েছেন অপশন সি ভাইগটস্কি। লেভ ভাইগটস্কি হচ্ছে জোন অফ প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট এই ধারণাটা দিয়েছেন।
জোন মানে হচ্ছে আমাদের যে মূলত জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট থাকে এবং একটা পোটেনশিয়াল মানে প্রক্সিমাল ডেভেলপমেন্ট থাকে, মানে কারোর সহায়তা মানে নিয়ে যখন সে কোনো একটা কাজ করতে পারবে আর কি, সেটাই হচ্ছে মানে আমাদের জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। মানে একটা কারোর হেল্পের সাহায্যে, মানে স্ক্যাফোল্ডিং যেটাকে বলছি হেল্পটাকে, সেটার সাহায্যে সে কতটা অর্জন করতে পারলো, সেটাই হচ্ছে তার জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এতগুলো প্রশ্ন ছিল আমাদের, টোটাল 50টা প্রশ্ন ছিল। আমাদের চ্যানেলের মোটো এটা হচ্ছে আমাদের চ্যানেলের মোটো, কিপ লার্নিং কিপ গ্রোয়িং। আর হচ্ছে আমাদের আর একটা যেটা বলছিলাম যে আপনাদের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেখানে কিন্তু আপনারা জয়েন করে যাবেন। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন এবং বিভিন্ন ধরনের পিডিএফ কিন্তু আপনাদের বিনামূল্যে সেখানে কিন্তু প্রদান করা হয়ে থাকে। এটাই ছিল আজকে টোটাল ভিডিওটা। এখানে আমাদের অনেক প্লেলিস্ট রয়েছে, আমি এখানে আপনাদের প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দেবো। এখানে ভিডিও দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কোণে, সে মানে স্ক্রিনের কোণটাতে আপনাদের বিভিন্ন ধরনের প্লেলিস্ট এসছে, সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। আপনাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। যারা প্রথম চ্যানেলটাতে এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ভালো যদি লেগে থাকে তবেই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যদি ভিডিওটা কেমন হয়েছে সেটা লাইক করবেন। তাছাড়া আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কিন্তু এটা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন, এবং যারা আপনাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন, যারা বিভিন্ন এডুকেশন সাবজেক্টের যে আপকামিং WBSLST পরীক্ষা রয়েছে তার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের সাথে শেয়ার করতে পারেন। এবং তার সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে বিভিন্ন আমাদের যে ভিডিওগুলো আমাদের পরীক্ষা রিলেটেড কিন্তু অনেক ভিডিও আমাদের আসবে। এবং আমাদের চ্যানেলে কিন্তু পরীক্ষা সংক্রান্ত প্রচুর প্রশ্ন উত্তর কিন্তু করা রয়েছে। যারা দেখেননি তারা কিন্তু প্লে লিস্টে গিয়ে কিন্তু অবশ্যই দেখে নেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।